হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের বলেইছিলাম যে তোমাদের ফার্স্ট যে ক্লাসটা হবে সেটা আমি রেকর্ডেড একটা ক্লাস দিয়ে দেবো। তোমাদের 2 তারিখ থেকে জানোই আশা করি যে এথিক্সের ক্র্যাশ কোর্স স্টার্ট হচ্ছে জিএস পেপার 4 ইউপিএসসি মেন্সের জন্য, যেটার অলরেডি যারা জানো তাদের জন্য রিপিট করছি না, যারা জানো না তাদের জন্য বলে রাখছি। 111 টাকায় জিএস পেপার 4-এর ক্র্যাশ কোর্স, টোটাল 17টা ক্লাস। আমি আজকে এই ভিডিওটাতে টোটালটা আলোচনা করার আছে তোমাদের ক্লাস স্টার্ট করার আগে। যেমন হচ্ছে ক্লাসের শিডিউল দিয়ে দিয়েছি অলরেডি, আমি এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি, টেলিগ্রাম যে চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও পোস্ট করে দিয়েছি, প্লাস যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে এই ব্যাচটার জন্য সেখানেও দেওয়া আছে। যদি এমন কেউ থেকে থাকো যে প্রথমবার দেখছো, জানো না, তাদের জন্য আমি ভিডিওটাতে একটু আলোচনাও করে দেবো, ঠিক আছে? তো শিডিউলটা বলে দেবো ভিডিওতে, সিলেবাস বলে দেবো। অনেকেই যারা বিগিনার জানো না জিজ্ঞেস করছো দিদি সিলেবাসটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমি অবশ্যই বুঝিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে অলরেডি গ্রুপে পাঠানো আছে, নোটস, বুকস, টার্মিনোলজি, কারণ এথিক্সে টার্মস থাকে, সেই টার্ম এবং মিনিংয়ের যে কনসেপ্টটা থাকে সেই টার্মগুলো তোমরা কোথায় পাবে, কারণ না হলে নিজেদেরকে এফোর্ট দিয়ে বানাতে হয়, ঠিক আছে? তো সেগুলো আমি প্রোভাইড করে দেবো। থিওরি, কেস স্টাডি, অনেকে জিজ্ঞেস করছিলে দিদি কেস স্টাডি জিনিসটা কি, কেস স্টাডি কীভাবে ডিল করতে হয়, এক্সাম্পল কোত্থেকে পাবো। তো এই টোটাল এই ভিডিওটাতে আমরা আলোচনা করব, যেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে ব্যাচ শুরুর আগে আমি একটা ভিডিও আনবো যেটাতে আমি অল অ্যাবাউট জিএস 4, ঠিক আছে? তো সবটা আমি আলোচনা করে দেবো। একটা করে স্টার্ট করছি। ফার্স্টেই আসছি এথিক্স জিএস পেপার 4-এর যে ক্লাসটা আমাদের হবে সেটার শেডিউলে, ঠিক আছে? তো শেডিউলের ছবি আমি একবার তোমাদেরকে ফ্রন্ট থেকে, মানে এই ফোনটার মধ্যে রয়েছে, আমি এখান থেকে একটু হালকা দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে রিডিং করে বলে দিচ্ছি। আমার এখনও আজকেই বানিয়েছি, যার জন্য আমার প্রিন্ট আউট করা হয়নি। আচ্ছা, তো ফার্স্ট আসছি হচ্ছে টাইমটা আমি অলরেডি বলেই দিয়েছিলাম তোমাদের, রাত্রিবেলা 8টা থেকে 10টায় ক্লাস হবে। সেকেন্ড, এর আগের ভিডিওটাতেও বলেছি, বাট স্টিল আমি এখানে ডেট সহ কোন দিন কোন টপিক পড়ানো হবে এটাকেই আমাদের শিডিউল বলা হয়। তো সেই শিডিউলটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট স্টার্ট করছে সোমবার থেকে, মানে আগামী 2 দিন, তোমরা যেদিন ভিডিওটা দেখছো তার 2 দিন বাদে বা 1 দিন বাদে, আমি যেদিন শ্যুট করেছি 2রা সেপ্টেম্বর মানে সোমবার, সেদিন থেকে। তো সেই দিনের ক্লাসটি ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। ইন্ট্রোডাক্টরি ক্লাস ইন দ্য সেন্স, তোমরা যেরকম যদি কোনো ডাউট থাকে, কোশ্চেন থাকে, সেটা তোমরা লাইভ চ্যাটে লিখে দেবে যে দিদি এই প্রশ্ন আছে, বা কিছু জিএস পেপার 4 রিলেটেড যদি কোনো ডাউট থাকে সেটা আমি অ্যাড্রেস করে দেবো। এবং তার সাথে হচ্ছে ফার্স্ট এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস বলে যে টপিকটা রয়েছে সেই টপিকের প্রথম হাফ মতো আমরা করব, ঠিক আছে? তো সিলেবাসটা আমি আসছি একটু বাদেই বলে দিচ্ছি। সো এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস হচ্ছে জিএস পেপার 4-এর প্রথম চ্যাপ্টার, যেটার আমরা হাফ সেদিনকে করব। ইন্ট্রোডাক্টরির জন্য আমি 30 মিনিটস দেবো, তার চেয়ে বেশি আমার পক্ষে পসিবল হবে না ইন্ট্রোডাক্টরির জন্য। পরের 1.5 ঘন্টা যে টাইম থাকবে সেই 1.5 ঘন্টা আমরা হাফ চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? 4th সেপ্টেম্বরের টপিক রয়েছে এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, যেটা রয়েছে সেটারই পার্ট 2, পরের যে হাফ থাকবে সেটা করবো, কারণ চ্যাপ্টারটা মোটামুটি লেন্দি চ্যাপ্টার, একদিনে কমপ্লিট হবে না, 2 দিন মতো আমাদের টাইম লাগবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে 6 সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, সেদিনকে আমরা পড়বো 2 নাম্বার চ্যাপ্টার হিউম্যান ভ্যালুজ। হিউম্যান ভ্যালুজ একটা ছোট চ্যাপ্টার, খুব বেশি বড় চ্যাপ্টার না, একদিনে আমাদের কভার হয়ে যাবে। 7 সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর আমরা পড়বো অ্যাটিটিউড। অ্যাটিটিউডও ছোটো চ্যাপ্টার, একটা সিঙ্গল দিনে কমপ্লিট হয়ে যাবে, 2 ঘন্টাতে আমাদের হয়ে যাবে। 9ই সেপ্টেম্বর অ্যাপটিটিউড এবং ফাউন্ডেশনাল ভ্যালুজ ফর সিভিল সার্ভিস, এটার হাফ পড়বো, পার্ট 1 পড়বো আমরা কবে, 9th সেপ্টেম্বর, ঠিক আছে? 9th সেপ্টেম্বর আমরা পড়বো হচ্ছে এটার হাফ, এই চ্যাপ্টারটার হাফ পড়বো। 11 সেপ্টেম্বর এই সেম চ্যাপ্টারেরই পরের যে হাফ থাকবে কমপ্লিট করাবার জন্য, অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুজ ফর সিভিল সার্ভিসের পার্ট 2 পড়বো আমরা 11 সেপ্টেম্বর। এরপর 13ই সেপ্টেম্বর পড়বো ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সও খুব একটা বড় চ্যাপ্টার নয়, ছোটো চ্যাপ্টার, আমাদের একদিনের ক্লাসে 2 আওয়ার্সে কমপ্লিট হয়ে যাবে। 14ই সেপ্টেম্বর মরাল থিঙ্কার্স অ্যান্ড ফিলোসফার্স। মরাল থিঙ্কার্স অ্যান্ড ফিলোসফার ছোটো চ্যাপ্টার বলবো না, একটু লেন্দি চ্যাপ্টার, মেবি হয়তো আমি ক্লাসটা একটু আগে স্টার্ট করবো, 2 ঘন্টায় না হলে আমি 3 ঘন্টায় সেদিনকে ক্লাসটা করিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওই ক্লাসটার জন্য আমি 2 দিন রাখতে পারছি না, বিকজ পরে ওদিকে না হলে আমার কেস স্টাডিতে ক্লাস কম হয়ে যাচ্ছে, বিকজ এটা ফাউন্ডেশন কোর্স নয়, বুঝতেই পারছো, এটা ক্র্যাশ কোর্স, এবং ক্র্যাশ কোর্সে আমার একটা লিমিটেশনস আছে, আমি তার থেকে বেশি করাতে পারবো না। আচ্ছা, 16ই সেপ্টেম্বর পাবলিক ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা 2 দিনে কমপ্লিট হবে। 16 এবং 18ই সেপ্টেম্বর পার্ট 1 পার্ট 2 করে 2 দিনে কমপ্লিট হবে, কারণ চ্যাপ্টারটা লেন্দি চ্যাপ্টার, 2 দিন সময় লাগবে। আর 20th সেপ্টেম্বর প্রবিটি ইন গভর্নেন্সও 2 দিন হচ্ছে। 20 সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর 2 দিন হচ্ছে প্রবিটি ইন গভর্নেন্স পার্ট 1 পার্ট 2 করে 2 দিনে কমপ্লিট হচ্ছে, কারণ লাস্টের যে চ্যাপ্টার দুটো রয়েছে সেই চ্যাপ্টার দুটো একটু লেন্দি চ্যাপ্টার, আমরা আসছি ডিটেলে আলোচনা করছি সিলেবাস থেকে, ঠিক আছে? এই গেল তোমাদের হচ্ছে থিওরি পোর্শন যেটা রয়েছে। থিওরি পোর্শন হচ্ছে এই 7-8টার মতো টপিক আছে, 8টা মতো চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারের মধ্যে অনেক ছোটোখাটো, অনেক ছোটো শর্ট টপিক থাকে, যেগুলোকে আমরা খানিকটা টার্মিনোলজির মধ্যেও কভার করে থাকি, এথিক্স টার্মিনোলজি রেডি করতে হয়, ঠিক আছে? যেমন অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডাইভেলের প্রিলিমসে কিছু টার্ম ওরিয়েন্টেড কোশ্চেন আসে, ঠিক সেরকম এথিক্সে জিএস পেপার 4-এও টার্ম ওরিয়েন্টেড কোশ্চেন আসে। ওকে, এরপরে আসবো হচ্ছে লাস্টের যে 3টে দিন রয়েছে,
কেস স্টাডির প্রথম দিনের আমি রুলসটা লেখাবো, কেস স্টাডি কাকে বলে, কেস স্টাডি কীভাবে করতে হয় আজকে খানিকটা আমি আলোচনা করে দিচ্ছি, বাট মেন কিছু লেখাবার ব্যাপার থাকে, কিছু রুলস থাকে কেস স্টাডি লেখার, সেই রুলসগুলো প্রথম দিনের ক্লাসটাতে আমি লেখাবো। মানে 25শে সেপ্টেম্বরের ক্লাসটাতে রয়েছে কেস স্টাডি রুলস এবং তার সাথে 5টা এক্সাম্পল মানে 5টা কেস স্টাডি দেবো, সেই তারপর সেটাকে রাইটিং কীভাবে লিখতে হয় সেটাকে আমরা মানে যেমন রুলস শিখলাম অ্যাট দ্য সেম টাইম এটা কীভাবে লিখতে হবে সেটাও শিখিয়ে দেবো। এরপর 27শে সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বরও 27শে সেপ্টেম্বরে 10টা কেস স্টাডি ডিসকাশন হবে, তার সাথে রাইটিং হবে, সাথে সাথে আমি একটা আলোচনা করব, বুঝিয়ে দেবো, বুঝিয়ে আমি 5-10 মিনিট ওয়েট করব, সেই 5 মিনিট 10 মিনিটে তোমরা লেখার চেষ্টা করবে, তারপর 5-7 মিনিট বাদে আমি ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং 30শে সেপ্টেম্বর 10টা কেস স্টাডি ডিসকাশন হবে, তার সাথে অ্যান্সার রাইটিং হবে। এই যে 25টা টোটাল কেস স্টাডি যাবে, সেই টোটাল 25টা কেস স্টাডি তোমাদেরকে আমি পিডিএফ ফরম্যাটে আগেই গ্রুপে প্রোভাইড করে দেবো, তোমরা যাতে ওটা আগে থাকতে প্রিন্ট আউট করে রাখতে পারো, কারণ ওই মোমেন্টে আমি বলবো, রিডিং করবো, তারপরে আমি লেখাবো, এটা করতে অনেকটা সময় চলে যাবে, 2 ঘন্টায় হবে না। তো কেস স্টাডিটা যদি তোমাদের কাছে আগে থাকতে অ্যাভেলেবেল থাকে তাহলে ওই মোমেন্টে জাস্ট একবার রিডিং পড়িয়ে মানেটা বুঝিয়ে আমরা আলোচনা করে লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবং 2টো দিন তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন আছে, টোটাল 15টা ক্লাস আছে, আর তার সাথে 2টো ডাউট ক্লিয়ারিং মিলিয়ে টোটাল 17টা ক্লাস রয়েছে, সেটারও সেম রাতে টাইম 8টা থেকেই 10টা। একটা হবে 15ই সেপ্টেম্বর রবিবার, ডাউট ক্লিয়ারিং দুটোই রবিবার ফেলা হয়েছে কারণ ক্লাস যেহেতু সোম থেকে শনির মধ্যে হচ্ছে। 15ই সেপ্টেম্বর রবিবার রাত 8টা থেকে 10টা ডাউট ক্লিয়ারিং সেশন 1, তারপরে 29শে সেপ্টেম্বর রাত 8টা থেকে 10টা ডাউট ক্লিয়ারিং সেশন 2, ঠিক আছে। তো যার যা ডাউট থাকবে সেই ডাউট ক্লিয়ারিং সেশন গুগল মিটে হয়ে থাকে, সেই গুগল মিটে জয়েন করবে, করে তোমাদের মুখে যা প্রশ্ন করার থাকবে করে নেবে, ঠিক আছে। আর এভরি দিনের প্রত্যেক দিনের ক্লাস ইউটিউব আনলিস্টেড লাইভে ক্লাস হয়, সেই লিঙ্কটা আমি গ্রুপে পাঠাবো, লাইভ ক্লাস শুরু হবে যখন লিঙ্ক পাঠাবো, লিঙ্কের উপর ক্লিক করলে পরে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে এবং লাইভ চ্যাট পাবে, সেখানে মুখে বলতে পারবে না, লাইভ চ্যাটে তোমাদের যা যা জিজ্ঞেস করার থাকবে সেটা চ্যাটে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। ওকে, এইটা গেল হচ্ছে ক্লাস শিডিউল। এরপরে সিলেবাসেরও একটা ছবি আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এই হচ্ছে সিলেবাসের ছবি, যে কোনো বইয়ে থাকে, ইউপিএসসির পিডিএফেও আছে, বাট স্টিল যদি কারোর কাছে না থাকে বা মনে হচ্ছে যদি অনেক বড় ইউপিএসসি যেহেতু নোটিফিকেশনটা অনেক লেন্দি, তো অত বড় যদি প্রিন্ট আউট করতে না পারো, একটা সিঙ্গেল পেজের মধ্যে আমি টোটালটাকে লিখে পাঠিয়ে দিয়েছি গ্রুপে, মানে তোমাদের যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেখানে, এবং টেলিগ্রাম চ্যানেলেও আমি পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে প্রিন্ট আউট বার করে নিয়ে নিজেদের যে ডেস্ক রয়েছে তার সামনে একবারে চিপকে নেবে, যাতে ওটা সবসময় দেখলে পরে মুখস্থ হয়ে যায়, কারণ এখানে প্রচুর টার্মিনোলজি আছে যেটা তোমাদের মুখস্থ করতে হবে। এবং আমি একটা হোমওয়ার্কও দিচ্ছি, 2 তারিখে ক্লাস শুরুর আগে অতি অবশ্যই জিএস পেপার 4 এথিক্সে যে টোটাল সিলেবাসটা রয়েছে, ফুল সিলেবাসটা, এটা তোমাদের প্রত্যেককে মুখস্থ করে রাখতে হবে, একদম ঠোঁটের আগায় থাকবে জিএস পেপার 4-এর ফুল সিলেবাস, আমি এখন এখান থেকে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, জিএস পেপার 4 জেনারেল স্টাডিজ পেপার 4 এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড, ঠিক আছে। এই পেপারটাতে কি থাকে দেখো, ইউপিএসসি কি বলছে, এটা একদম ইউপিএসসির ওয়েবসাইট থেকেই নেওয়া। দিস পেপার উইল ইনক্লুড কোশ্চেন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রোচ টু ইস্যুজ রিলেটিং টু ইন্টিগ্রিটি, প্রবিটি ইন পাবলিক লাইফ অ্যান্ড হিজ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ টু ভেরিয়াস ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্ট ফেসড বাই হিম ইন ডিলিং উইথ দি সোসাইটি। মানে এখানে তোমার নলেজের থেকেও বেশি তোমার অ্যাটিটিউড কেমন, তোমার অ্যাপটিটিউড কেমন, তুমি প্রবলেম সলভ করতে কতটা পারো কোনো খারাপ সিচুয়েশনে পড়লে পরে, বা কনফ্লিক্ট, ঠিক আছে, কনফ্লিক্ট যদি কোনো একটা সিচুয়েশন হয় যে এটা করবো না এটা করবো, সেই যে দোটানার মধ্যে যখন তুমি পড়বে তখন তুমি কিভাবে ডিল করো, সেটার সাথে কিভাবে রিয়্যাক্ট করো, কোন কোর্স অফ অ্যাকশনটাকে চুজ করো, এইটা টেস্ট করা হয়, ঠিক আছে। তো সেইটাই বলেছে, প্রবলেম সলভিং অ্যাপ্রোচটাকে দেখে, ইন্টিগ্রিটি দেখে, তোমার অখণ্ডতা কতটা ভালো আছে, এবং প্রবিটি ইন গভর্নেন্স, মানে যখন তুমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আইএস অফিসার বা আইপিএস অফিসার হিসেবে তুমি জব করবে, তখন তোমাকে যে সিচুয়েশনে পড়তে হবে সেখানে তুমি কতটা স্বচ্ছতা এবং তোমার একনিষ্ঠতা দুটোই একসাথে মেনটেন করতে পারো। কোশ্চেন মে ইউটিলাইজ দ্য কেস স্টাডি অ্যাপ্রোচ টু ডিটারমাইন দিস অ্যাসপেক্ট, এবং কোশ্চেন কীভাবে আসবে, কেস স্টাডি অ্যাপ্রোচে আসে। জেনারেলি টোটাল পেপার থাকে 250 নাম্বারের, সময় থাকে 3 ঘন্টা, ঠিক আছে। জিএস পেপার 4 যে কোনো পেপারেরই মেন্সের 250 নাম্বার, 3 ঘন্টা সময় থাকে। এই টাইমের মধ্যে তোমাদের 130 নাম্বার থাকে হচ্ছে থিওরি বেসড কোশ্চেন, থিওরি বেসড কোশ্চেন থাকে 130 নাম্বার, 120 নাম্বার থাকে হচ্ছে কেস স্টাডি বেসড কোশ্চেন, কেস স্টাডি মোটামুটি 20 নাম্বার করে কেস স্টাডিতে থাকে, 20 × 6 120, ঠিক আছে। 6টা মতো কেস স্টাডি থাকে 20 নাম্বার করে এক একটাতে, এবং 20টার মধ্যে পার্ট থাকে, 20 নাম্বারের মধ্যে ছোটোখাটো পার্টও থাকে, এমন নয় যে গোটাটা জুড়ে থাকে, একটা সিচুয়েশন বলা হয় তার বেসিসে থাকে, আমি বলছি আসছি সেটাতে লাস্টে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো ফলোয়িং কী কী টপিক কভার করা হবে, সেখানে আমি এখানে 1 2 3 4 করে মার্কিং করে রেখেছি। টোটাল 8টা টপিক রয়েছে, যে 8টা টপিক তোমাদেরকে পড়তে হবে। 9 নাম্বারেরটা রয়েছে কেস স্টাডি, ওটা আলাদা করে কোনো কেস স্টাডির জন্য আলাদা কোনো সিলেবাস থাকে না। এই টোটাল থিওরি যেটা পড়ছো, যে নলেজটা গেন হচ্ছে তার উপর বেস করে তোমাদের সিচুয়েশন দেওয়া হবে, এবং
সেই সিচুয়েশনে তোমার কি কোর্স অফ অ্যাকশন হবে, তার কিছু পদ্ধতি হয় লেখার, ঠিক আছে, নিজের মতো র্যান্ডামভাবে লিখলে হয় না। তো সেই পদ্ধতিটা আমি আজকে হালকা খানিকটা আলোচনা করবো, এরপর তো ক্লাসে আলোচনা হবেই। আচ্ছা, তো চ্যাপ্টার 1 এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, এখানে কি পড়তে হবে? এসেন্স, ডিটারমিনেন্ট, কনসিকুয়েন্সেস অফ এথিক্স ইন দ্য হিউম্যান অ্যাকশনস, ডাইমেনশনস অফ এথিক্স, এথিক্স ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক রিলেশনশিপস। তার মানে ইউপিএসসি সিলেবাস ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর সিলেবাস যদি কারোর থাকে তার রেডি করতে এমন কিছু প্রবলেম হবে না, কারণ আমরা কি করব, আমরা টপিক ওয়াইজ নিজেদের নোটটাকে রেডি করব, টপিক ওয়াইজ নিজেদের পড়াশোনাটাকে রেডি করব। ফার্স্ট টপিকে আমি কি রাখবো? এসেন্স অফ এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস। পরের টপিকে আমি কি রাখবো? ডিটারমিনেন্টস অফ এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস। পরেরটাতে কি রাখবো? কনসিকুয়েন্সেস অফ এথিক্স ইন হিউম্যান অ্যাকশনস। তো টপিকটা ওই মেন বড় টপিকটার মধ্যে কী কী সাব টপিক পড়তে হবে সেটাও ইউপিএসসি সিলেবাসে মেনশন করেই দিয়েছে, এবং আমাদেরকেও ঠিক অ্যাজ ইট ইজ সেটাই রেডি করতে হবে। ক্লিয়ার? তো এইটা আমাদেরকে রেডি করতে হচ্ছে। আচ্ছা, যারা অনেকে মনে প্রশ্ন যাচ্ছে যে দিদি আমরা বেঙ্গলি ভার্সনে মেন্স লিখতে চাই, তো আমরা কি করব? তোমরা জয়েন করে ক্লাসটা আমি মুখে যেভাবে বাংলায় বোঝাচ্ছি সেভাবে আমি ইংলিশ ভার্সন বই থেকে মুখে বাংলায় বুঝিয়ে দেবো, সেটা শুনতে পারো, শুনে নিজেদের মতো করে নিজেরা নোট বানিয়ে নিতে পারো। এক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, ঠিক আছে। গুগলে ট্রান্সলেশনে ইংলিশটাকে কপি করে যদি কপি পেস্ট করে দাও বাংলা ভার্সানও চলে আসো, অথবা চ্যাট জিপিটিতেও যদি তোমরা ইংলিশ ভার্সানটাকে লিখে দাও বাংলা ভার্সান ট্রান্সলেশন করে দেয়। তো তার হেল্প নিয়ে তোমরা নিজেদের মতো নোটটাকে বানিয়ে নিতে পারো। আর ক্লাস থেকে তোমরা কানে যেটা বাংলা ভার্সানে শুনছো সেটার নলেজটা গেইন করে নিজেদের মতো নোটটা বইয়ের থেকে একটা কপি পেস্ট মেরে ওটাকে ইংলিশ ভার্সন থেকে বাংলায় ট্রান্সলেট করে নিজেদের মতো নোট বানাতে পারো। হ্যাঁ, এফোর্ট বেশি লাগবে, অবশ্যই এফোর্ট বেশি লাগবে, যেহেতু বাংলা ভার্সনে এথিক্সের কোনো বই অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, ইউপিএসসির জন্য। আচ্ছা, এরপরে 2 নম্বর টপিক হিউম্যান ভ্যালুজ। হিউম্যান ভ্যালুজে কী কী পড়তে হবে? মানুষের যে মূল্যবোধগুলো। লেসন ফ্রম দ্য লাইভস অ্যান্ড টিচিংস অফ গ্রেট লিডার্স, যে গ্রেট লিডাররা যারা রয়েছে তাদের থেকে আমরা কী কী শিক্ষা পাচ্ছি। রিফর্মার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। রিফর্মার যেরকম আমরা সেই মডার্ন হিস্ট্রির সময় পড়েছি, যেমন হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা। অ্যাডমিনিস্ট্রেটর যেমন আইএস আইপিএস অফিসারদেরও এক্সাম্পল এখানে আমরা দিতে পারবো। রোল অফ ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন ইনকালকেটিং ভ্যালুজ। পরিবার, সমাজ এবং এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুল কলেজ, এদের কি ভূমিকা থাকে যে তারা কিভাবে ইনকালকেট করতে পারে, কিভাবে বাচ্চাদের মধ্যে ভ্যালুজ বা মূল্যবোধগুলোকে আনতে পারে। 3 নাম্বার টপিক অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে টপিক, তার মধ্যে কী কী পড়তে হবে? অ্যাটিটিউডের কন্টেন্ট, স্ট্রাকচার, ফাংশনস। অ্যাটিটিউড কীভাবে কাজ করে, কীভাবে তৈরি হয়, এর স্ট্রাকচার কেমন হয়। ইটস ইনফ্লুয়েন্স অ্যান্ড রিলেশনস উইথ থট অ্যান্ড বিহেভিয়ার। অ্যাটিটিউডের সাথে কীরকম বিহেভিয়ার এবং ভাবনা চিন্তা, মানুষের ব্যবহার এবং চিন্তাভাবনার কী সম্পর্ক। মোরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড, সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসুয়েশন, ঠিক আছে। আমাদের মোরাল অ্যাটিটিউড কেমন থাকে, নৈতিক অ্যাটিটিউড কীরকম মানুষের সাথে আমরা বিহেভিয়ার করি, সমাজের সাথে আমরা কেমন বিহেভিয়ার করি, ঠিক আছে, তার বেসিসে আমরা কীরকমভাবে রিয়্যাক্ট করি। তো এইগুলো আসছে হচ্ছে অ্যাটিটিউডের মধ্যে। 4 নাম্বার টপিক অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুজ ফর সিভিল সার্ভিস। অ্যাপটিটিউড মানে কি? বুদ্ধিমত্তার সাথে কানেক্টেড। অ্যাটিটিউডটা জেনারেলি আমাদের চিন্তা ভাবনার সাথে কানেক্টেড হয়, বাট অ্যাপটিটিউড শুনে থাকবে সিভিল সার্ভিসেও একটা আমাদের সিস্যাট পেপার থাকে, ঠিক আছে, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট বলা হয়। তো ওই অ্যাপটিটিউডে আমাদের কী চেক করা হয়? বুদ্ধি চেক করা হয়, ইন্টেলিজেন্স চেক করা হয়, এবং ওই সিচুয়েশানে দাঁড়িয়ে তুমি কীভাবে ডিল করছো। লাইক দেখবে সেখানে ডিরেক্ট অঙ্কের কোশ্চেন যতটা না থাকে তার চেয়ে বেশি প্রবলেম সলভিং বেশি থাকে, মানে সেই পাটিগণিত বীজগণিতের অঙ্ক কম থাকে, বাট প্রবলেম সলভিং বেশি থাকে। তোমাকে একটা পাজল দেওয়া হয়, তোমাকে কিউবস অ্যান্ড ডাইসের কোশ্চেন দেওয়া হয়, তোমাকে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, যে এই ডেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, এর থেকে তুমি এইটাতে কি পৌঁছতে পারো কি পারো না। তো তার মানে কি ওটা অঙ্কের থেকে বেশি প্রবলেম সলভিং। সো অ্যাপটিটিউড হচ্ছে আমাদের বুদ্ধি, ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমরা কতটা প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুজ ফর সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসের জন্য কী কী ভ্যালুজ লাগে? যেমন দেখো, ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি মানে হচ্ছে তুমি কোনো রকম পক্ষপাতিত্ব করবে না। আচ্ছা, নন পার্টিসানশিপ, কাউকে কারোর হয়ে তোষামত করা বা কিনশিপে প্রমোট করানো বা নেপোটিজম করা সেগুলো করবে না। অবজেক্টিভিটি, একদম যেটুকু টু দি পয়েন্ট সেটুকুই প্রয়োজন। ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, তোমার মানুষের সেবায় তোমার কতটা ডেডিকেশন রয়েছে। এমপ্যাথি, অন্যের কষ্টতে তুমি কতটা কষ্ট পাচ্ছ। টলারেন্স, তুমি কতটা সহনশীল। কম্প্যাশন টুয়ার্ডস দ্য উইকার সেকশন, এবং আমাদের সমাজে যে উইকার সেকশন রয়েছে, মহিলা, বাচ্চা, এসসি এসটি ওবিসি এরা যারা রয়েছে, তো বা হচ্ছে ট্রান্সজেন্ডার, এদেরকে সমাজের উইকার সেকশন মধ্যে ধরা হয়ে থাকে। বা যে কোনো কেউ মানে যে দলিত হচ্ছে বা কারোর দ্বারা দমন হচ্ছে, ডমিনেটেড হচ্ছে, সেরকম কোনো মানুষের প্রতি তোমার কতটা এমপ্যাথি বা সিম্প্যাথি রয়েছে সেটার কথাই বলা হয়েছে। কম্প্যাশন মানে ভালোবাসা, সহানুভূতি, সবটা মিলিয়ে। 5 নাম্বার ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স কি? আমরা সবসময় শুনে এসেছি যে আইকিউ শুনে এসছো,
রাইট, আইকিউটা নিয়ে আমরা বেশি মানে ছোটো থেকে বেশি প্রায়োরিটি দিয়ে এসেছি। ইন্টেলিজেন্ট কোশেন্টের ওপর আমাদের মেন এমফাসাইজ, বাট এখানে আমাদের যেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর বেশি এমফাসাইজ করা হয়েছে। মানে বুদ্ধি থাকুক, যে বুদ্ধিটা মানবিক দিক থেকে, ইমোশনাল দিক থেকে আসবে, মানে ভালোবাসা স্নেহের, মানে একদম কাঠপুতলির মতো বা মেশিনের মতো নয় জিনিসটা, বাট ভালোবাসা এবং বুদ্ধি দুটো একসাথে কাজে আসবে। যেমন কনসেপ্ট কাকে বলে, দেয়ার ইউটিলাইজেশন বা কোথায় কোথায় এটাকে ইউটিলিটিসে রয়েছে, কোন কোন উপকারে লাগে, অ্যাপ্লিকেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স, এইটাকে কাজে লাগিয়ে তুমি কীভাবে গভর্নেন্সে এবং অ্যাপ্লিকেশনসটাকে কাজে লাগাতে পারো। মানে মধ্যে কথা এর অ্যাপ্লাই ভার্সনটা কি, যে কোনো জিনিসেরই তো একটা থিওরি হয়, একটা প্র্যাকটিক্যালিটি হয়। সো এই ইমোশনাল ইন্টেলিজেন্সের প্র্যাকটিক্যালিটি কতটা, আমরা কতটা অ্যাপ্লাই করতে পারি। 6 নাম্বার, কন্ট্রিবিউশনস অফ মরাল থিঙ্কার্স অ্যান্ড ফিলোসফার্স ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ভারত থেকে এবং ভারতের বাইরের যে হচ্ছে তোমার যারা ফিলোসফার ছিল বা থিঙ্কার্স ছিল, যারা যেরকম, যেমন ধরো কার্ল মার্কস রয়েছে, বা হচ্ছে লকি রয়েছে, রুসো রয়েছে, আমাদের দেশের মধ্যে গান্ধীজি রয়েছে, তো নেলসন ম্যান্ডেলা রয়েছে আফ্রিকা থেকে, তো এরকম ডিফারেন্ট জায়গা থেকে ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ডের সমস্ত জায়গাতেই যারা যে মরাল থিঙ্কার্স রয়েছে তারা কী বলে গেছে কোন টপিকের ওপর, প্রত্যেকের কিছু না কিছু কোটেশন থাকে, যে কোটেশনগুলো তোমরা এসে পেপারেও কাজে লাগাবে। জিএস পেপার 4-এর নলেজ এসে পেপারেও কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে। এরপর 7 নাম্বার টপিক, পাবলিক অর সিভিল সার্ভিস ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেমন স্টেটাস অ্যান্ড প্রবলেম, এথিক্যাল কনসার্ন, ডাইলেমা ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস। এই যে দেখো ডাইলেমা, যে যখন এইখান থেকে কেস স্টাডি বেশি আসে, যে 3-4টে কোর্স অফ অ্যাকশন থাকে, তুমি কোনটা চুজ করবে। লজ অ্যান্ড রুলস, রেগুলেশনস অ্যান্ড কনসাইজ অ্যাজ আ সোর্স অফ এথিক্যাল গাইডেন্স, কী কী আমরা অ্যাজ আ এথিক্যাল গাইডেন্স হিসেবে কোথা থেকে নিতে পারি, যে আমাদের কাছে রুলস এবং রেগুলেশনসগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেমন কনস্টিটিউশন একজন রুলস হিসেবে দেয়, আইপিসি যেটাকে আমরা এখন নাম বদলে গেছে, তো এরকম ডিফারেন্ট যে জিনিসগুলো রয়েছে আমাদের সরকারের অ্যাভেলেবেল, সেখান থেকে আমরা গাইডেন্স পেতে পারি। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স, অ্যাকাউন্টেবল থাকা, স্বচ্ছতা মেনটেন করা। স্ট্রেনথেনিং অফ এথিক্যাল অ্যান্ড মোরাল ভ্যালুজ, কীভাবে স্ট্রেনথেন করবো, শক্ত করবো এবং মোরাল ভ্যালুজ গভর্নেন্সে আনবো। এথিক্যাল ইস্যুজ ইন ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ফান্ডিং কর্পোরেট গভর্নেন্স, এর উপরে বেশ করে বহু কেস স্টাডি আসে, যে অমুক জায়গায় অমুক পদে তুমি রয়েছো এবং তুমি যদি এই টাকাটা নাও তাহলে সেটা অন্যায় হবে, বা টাকাটা যদি না নাও তাহলেও এই হবে, তো তুমি কি করবে এই মোমেন্টে দাঁড়িয়ে। তো সেটাই বলছি, ইন্টারন্যাশনাল রিলেশন মেনটেন করার ক্ষেত্রে বাইরের দেশের সাথে কী কী এথিক্যাল ইস্যুস কাউকে ফেস করতে হয়। এটা দেয় কেন, কারণ এই এক্সামটার থেকেই যেহেতু আইএফওএসও হয়, মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিসেও যায় লোকে, তো সেই কারণেই এটা ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, 8 নাম্বার টপিক, এবং দেখো এই টপিকটা একটু লেন্দি আছে, বড় আছে টপিকটা, যার জন্য এটাতে আমাদের 2টো করে ক্লাস লাগবে। ইভেন লাস্ট টপিকটাও একটু বড় টপিক, সেটাতেও আমাদের 2টো ক্লাস লাগছে। প্রবিটি ইন গভর্নেন্স, স্বচ্ছতা গভর্নেন্সে কতটা মেনটেন করা যায়। কনসেপ্ট অফ পাবলিক সার্ভিস কাকে বলে। ফিলোসফিক্যাল বেসিস অফ গভর্নেন্স অ্যান্ড প্রবিটি, ফিলোসফিক্যাল বেসিস মানে এর স্তম্ভটা কি, এর দার্শনিক স্তম্ভটা কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রবিটির। ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন গভর্নমেন্ট, সরকারের মধ্যে কীভাবে ইনফরমেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শেয়ার করা যেতে পারে। ট্রান্সপারেন্সি ইন গভর্নমেন্ট, স্বচ্ছতা কীভাবে মেনটেন করবে। রাইট টু ইনফরমেশন, আরটিআই, যেটা আমরা জিএস পেপার 2-এও পড়ি, রাইট, জিএস পেপার 2-এ গভর্নেন্সেও হেল্প হয়। ওই যে আমি বললাম জিএস পেপার 4 অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড একটা টপিক, জিএস পেপার 4 রেডি হলে জিএস পেপার 2-এর গভর্নেন্সে হেল্প হয়, এবং এসে পেপারের ফিলোসফিক্যাল এসেগুলোতেও হেল্প হয়। ঠিক আছে, তারপর কি বলছে, কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্ট, এগুলো আমরা টপিকের ডিটেলে আলোচনা করব, বইয়েও দেওয়া থাকে। সিটিজেন্স চার্টার, এগুলো জিএস পেপার 2-তেও রয়েছে। ওয়ার্ক কালচার, পরিবেশ কীরকম হওয়া দরকার। কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, কীভাবে আমরা সার্ভিস ডেলিভারিতে কোয়ালিটি আনতে পারি। ইউটিলাইজেশন অফ পাবলিক ফান্ড, সরকারের টাকাকে আমরা কীভাবে ভালো করে ইউটিলাইজ করতে পারি। চ্যালেঞ্জেস অফ করাপশনস, অবভিয়াসলি করাপশন একটা বড় চ্যালেঞ্জ। তো এইগুলো হচ্ছে তোমার 8 নাম্বার টপিকে এসে থিওরি পোর্শন কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি টোটালটা আসে থিওরি পোর্শনে। এইবার এই যে নলেজটা টোটাল তোমরা গেইন করলে, তার উপর বেস করে 9 নাম্বার টপিক থাকে, দ্যাট ইজ কেস স্টাডিজ অন দ্য অ্যাবভ ইস্যুজ। এইগুলোর ওপরে বেস করে তোমাদেরকে কেস স্টাডি দেওয়া হবে। এবার হোয়াট ইজ কেস স্টাডি? কেস স্টাডিতে তোমাদের কিছু সিচুয়েশান দেওয়া হয়। ঠিক আছে, সিচুয়েশান দেবে, যেমন ধরো বলবে, একটা আমার যতদূর মনে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা কেস স্টাডিতে আমি পড়েছিলাম, যে এরকম তুমি ইউপিএসসির ইন্টারভিউ দিতে যাচ্ছ, যাওয়ার পথে তুমি অনেক বছর ধরে ভালো করে পড়াশোনা করেছো, মেন্স পাস করেছো, এবং মেবি হয়তো সেটা তোমার লাস্ট অ্যাটেম্পটও হতে পারে কারোর ক্ষেত্রে, তো বা তোমার ওটা একটা বিশাল বড় ব্যাপার না, তুমি ইউপিএসসির ইন্টারভিউ দিতে যাচ্ছ, যাওয়ার পথে তুমি অটো করে যাচ্ছিলে, দেখতে পেয়েছো একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার তুমি তাকে কি রাস্তায় ফেলে রেখে চলে যাবে, কেউ হেল্প করছে না বা কাউকে পাচ্ছ না হেল্প করার, নাকি তাকে নিয়ে তুমি হসপিটালে যাবে? তো এটার অ্যান্সারটা এভাবে হয়েছিল, বা যারা টপ করেছিল তারাই বলেছিল, একটা ভিডিওতেই শুনেছিলাম, যে আমি যাওয়ার পথে সেই মানুষটাকে আমি অটোতে যাচ্ছিলাম, সেই অটোতেই আমি তুলে ইউপিএসসি ইন্টারভিউ, ইউপিএসসি যে ভবন রয়েছে তার সবথেকে ক্লোজ, সবথেকে কাছের যে হসপিটালের একটা নাম বলেছিল, যে অমুক হসপিটালে, আমি তাকে অ্যাডমিট করে দিয়ে
তারপর আমি ইন্টারভিউ দিতে চলে আসবো। এতে কী হবে, সেই মানুষটারও প্রাণ বাঁচলো, অ্যাট দ্য সেম টাইম আমারও ইন্টারভিউটা ঠিকঠাকভাবে হলো। কারণ এবং এটাও বলা ছিল, মানে এভাবে তোমরা লিখতে পারো যে জেনারেলি যখন ইউপিএসসি ইন্টারভিউটা আমার লাইফের একটা বড় পার্ট, অবভিয়াসলি আমি এত বছর পড়াশোনা করেছি যখন, এবং আমি সেই দিন ডেফিনেটলি হাতে কম সময় নিয়ে বেরোবো না, আমি হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে তারপরে ইন্টারভিউ দিতে যাব। যে আমার হাতে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি হাতে সময় নিয়ে বেরিয়েছি, কারণ আমরা প্রত্যেকেই যে কোনো প্রিলিমস পরীক্ষাও দিতে যাই অনেক আগে থাকতে, গিয়ে দাঁড়িয়ে থাকি, তাও ঠিক আছে। যারা মানে জেনুইন অ্যাসপিরেন্ট হয় তারা কখনো বেকার মানে সময়ের একদম শেষ মোমেন্টে যায় না। তো এইভাবে লিখতে পারো যে আমি হাতে নিজেই আমি বিং অ্যান অ্যাসপিরেন্ট, আমি তো মানে আমি এভাবেই নিজেকে রেডি করেছি যে আমি হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমি সেই সময়টা সেই মানুষটার প্রাণ বাঁচাতে ইউটিলাইজ করতে পারি, এবং ক্লোজ গভর্নমেন্ট হসপিটাল এটাই রয়েছে ইউপিএসসি ভবনের কাছে, সেখানে তাকে অ্যাডমিট করে দিয়ে আমি তার কাছে যদি ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে তার বাড়ির লোককে জানিয়ে দেবো, আর যদি না থাকে আমি তাহলে ইন্টারভিউ দিতে চলে আসবো, ঠিক আছে। এবং আমার ইন্টারভিউ হয়ে গেলে আমি পরে আরেকবার ডেফিনেটলি গিয়ে তাকে দেখে আসবো বা জেনে আসবো। সে এইভাবে করে অ্যান্সারটা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে ইউপিএসসি বোর্ড অ্যাকচুয়ালি এটা চেক করে যে তুমি কোনো প্রবলেমকে নেগলেক্ট করবে না, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকবে যে তুমি দুটো জায়গাকে ব্যালেন্স করতে জানো, যে তোমার ওয়ার্কিং লাইফ এবং পার্সোনাল লাইফ বা তোমার ভ্যালুসটা এমন নয় যে তুমি নিজে এতটা স্বার্থপর হয়ে যাবে না যে না আমি এত বছর কষ্ট করে পড়েছি তো আমি এখন কেন ইন্টারভিউ রেখে আমি অন্যকে কেন হেল্প করতে যাব, তাহলে তোমার মানবিক দিকটা ধরা পড়লো না যে তুমি মানবিকই নও। তুমি বিং অ্যান সিভিল সার্ভেন্ট, তোমাকে সবার আগে মানবিক হতে হবে। তুমি যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অবস্থায় তাকে ফেলে রেখে তুমি চলে আসো, তার মানে তুমি ভবিষ্যতে কোন মানুষের কী সেবা করবে, তোমার সেই সেবার মানসিকতাই নেই। সো সেবার মানসিকতা থাকাটা সিভিল সার্ভেন্টদের মধ্যে ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এদেরকে পাবলিক সার্ভেন্ট বলা হয়। সার্ভেন্ট কথাটার মানে কি, যে সেবা প্রদান করে, এবং পাবলিক মানে সাধারণ মানুষের সেবা প্রদান করবে। তো এই ধরনের সিচুয়েশান দেওয়া হবে, যে সিচুয়েশানগুলোতে তোমাদেরকে ডিল করতে বলা হবে, মানে অ্যান্সার লিখতে বলা হবে। এইবার বিষয়টা কি হয়, লিখবো কীভাবে আমরা, আমাদের ফার্স্টে কিছু স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে হয়। স্টেক হোল্ডার মানে হচ্ছে যার উপর দায়িত্ব বর্তায়, যে দায়িত্ব বর্তায়। এইবার ধরো অনেক সময় বলে না যে আরও এক্সাম্পল এই মুহূর্তে মাথায় আসছে, যেমন ধরো সেই একটা ড্যাম তৈরি হবে, একটা বাঁধ তৈরি হবে, তো যার জন্য কিছু ট্রাইবদের আদিবাসীদেরকে ডিসপ্লেস করতে হবে, তাদের জায়গা থেকে সরিয়ে আর একটা জায়গায় যেতে হবে। এবং ট্রাইবাল ডিসপ্লেসমেন্টে প্রচুর প্রবলেম থাকে, আমরা অ্যানথ্রোপোলজি অপশনালেও পড়েছি ট্রাইবাল অ্যানথ্রোপোলজিতে। ট্রাইবাল ডিসপ্লেসমেন্ট একটা মেজর ইস্যু এই মুহূর্তে ইন্ডিয়াতে দাঁড়িয়ে। তো তারা বেঘর হয়ে যাচ্ছে, তাদেরকে আবার নতুন করে রিহ্যাবিলিট করতে হবে, নতুন জায়গা দিতে হবে, রিলিফ দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, নতুন চাকরি বা কাজ দিতে হবে, কারণ তারা যেখানে থাকছিল তাদের সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তারা অনেক সময় এরকম হয় যে তাকে উঠতেও চায় না, তখন অনেক সময় যে তোমাকে কোর্স অফ অ্যাকশন দেবে, যে তুমি বুলডোজার দিয়ে পুরো চালিয়ে দেবে, তুমি কি করবে, নাকি তাদেরকে ভালো করে কনভিন্স করে তাদেরকে সরাবার চেষ্টা করবে, এরকম সিচুয়েশান দেয়। তো সেই রকম ধরনের সিচুয়েশানে তোমাকে আইডেন্টিফাই করতে হয় স্টেক হোল্ডার। তখন আমরা কি করতে পারি, সিম্পলভাবে যখন কেসটা পড়ি তখন আমরা স্টেক হোল্ডার দিয়ে এভাবে লিখতে পারি, দিয়ে তারপরে এই যে মেঘের মতো করে চারিদিক থেকে হাত বার করে, এগুলোকে ডায়াগ্রাম বলা হয়ে থাকে। ডায়াগ্রাম যত বেশি আমরা জিএস পেপার 4 বা আদার্স যে কোনো মেন্সের অ্যান্সার রাইটিংয়ে বানাবো তত মার্কস বেশি ফেচ করে, ঠিক আছে। এভাবে করে স্টেক হোল্ডার বানাতে পারি, করে তুমি যে এখান থেকে কাকে কাকে স্টেক হোল্ডার পাচ্ছ সেগুলো লিখতে পারো। যে কোনো কেসে মিনিমাম 2 থেকে 5টা স্টেক হোল্ডার হয়, কোনোটাতে 2-3 জন হয়, কোনোটাতে 4-5 জন হয়, কোনোটাতে 7-8টাও হয়। সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে যে কী ধরনের কেস স্টাডি দিয়েছে তার উপর বেস করে স্টেক হোল্ডার তত বেশি হয়। স্টেক হোল্ডার যত বেশি ফাইন্ড করবে তত ইম্পর্টেন্স নাম্বার বেশি পাবে। যেমন ধরো তুমি বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট, তোমার দায়িত্বর বর্তায়, যারা ট্রাইব তাদেরও কিছু দায়িত্ব বর্তায়, তারাও স্টেক হোল্ডার, সরকার নিজে, গভর্নমেন্ট নিজে স্টেক হোল্ডার, সোসাইটি অ্যাজ আ বিং আ হোল অ্যাজ আ স্টেক হোল্ডার হতে পারে, ঠিক আছে। বা ওই এলাকায় যদি কোনো পঞ্চায়েত থাকে, পঞ্চায়েত প্রধান সেই এলাকার স্টেক হোল্ডার হতে পারে। সো একটা কেসের অনেকগুলো স্টেক হোল্ডার হয়। স্টেক হোল্ডার যত বেশি বানাতে পারি আমরা তত মার্কস বেশি আসে। তার কারণটা কি, কারণ হচ্ছে তোমার ন্যারো মাইন্ডনেসটাকে দেখাবে না, তোমার ব্রড মাইন্ডকে দেখাবে। তার মানে কি, অনেক সময় আমরা খুব সহজে সরকারকে দোষ দিয়ে দিই না, যে এটা সরকারের দায়, কিন্তু না, দায় অ্যাকচুয়ালি প্রত্যেকের থাকে। সোসাইটি লেভেলে, গভর্নমেন্ট লেভেলে থাকে, সোসাইটি লেভেলে থাকে, ইন্ডিভিজুয়াল লেভেলে থাকে, 3টে লেভেলে দায়িত্ব থাকে, ঠিক আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট এই অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এই করবে, সোসাইটি বিং অ্যান কালেকটিভ গ্রুপ অফ পিপল মিলে তারা কিছু করবে, এবং ইন্ডিভিজুয়াল লেভেলে তুমি আমি একজন সিঙ্গেল ব্যক্তি হিসাবে আমাদেরও কিছু সমাজে কন্ট্রিবিউশনস আছে, কিছু দায়িত্ব কর্তব্য আছে। বিং অ্যান্ড ট্রাইব, যে ট্রাইবকে ডিসপ্লেস করা হচ্ছে তারও নিজস্ব কিছু দায়িত্ব থাকে, সেটাও স্টেক হোল্ডারের মধ্যে চলে আসে, ঠিক আছে। সো এইভাবে করে আমাদেরকে 3টে লেভেলে অ্যাপ্রোচ আনতে পারি, আমরা বেশ কিছু স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, কোর্স অফ অ্যাকশন বলে একটা হেডিং করতে পারি আমরা। কোর্স অফ অ্যাকশন অ্যাভেলেবেল টু ড্যাশ, যেটা জানতে চেয়েছে, টু অ্যাডমিনিস্ট্রেটর, টু মি। যদি বলে যে তুমি ওই এলাকার আইপিএস অফিসার, তাহলে তোমার কাছে কী কী কোর্স অফ অ্যাকশন অ্যাভেলেবেল আছে, তুমি ওই এলাকার আইএস অফিসার, তাহলে তোমার কাছে কী কী কোর্স অফ অ্যাকশন অ্যাভেলেবেল আছে, দিয়ে একটা হেডিং করে আমাদের মিনিমাম
যে কটা কোর্স অফ অ্যাকশন হয় 3 থেকে 4টে তো কোর্স অফ অ্যাকশন হয়ই, আর কিছু কিছু কোশ্চেনে না অপশান দিয়ে দেয় যে ইউ হ্যাভ দিস 4 অপশানস, এই 4টের মধ্যে থেকে তুমি কোনটা চুজ করবে। কিছু কোশ্চেনে কোর্স অফ অ্যাকশন দিয়ে দেয় না, বলে তুমি আইডেন্টিফাই করো তোমার এই মুহূর্তে কী কী করার আছে। আর কিছু কোশ্চেনে 3টে বা 4টে কোর্স অফ অ্যাকশন দিয়ে দেয় যে এই দুটোর মধ্যে বা এই 3টের মধ্যে বা এই 4টের মধ্যে তুমি কোনটা চুজ করবে। তো এইভাবে করে দেওয়া থাকবে। এইবার সবসময় অলওয়েজ রিমেম্বার যে একটা যেটা তোমার পছন্দ, ধরো 4টে অপশান দিয়ে দিয়েছে, তোমার মনে হচ্ছে তুমি বি বা সি যে কোর্স অফ অ্যাকশনটা রয়েছে সেটাকে তুমি চুজ করবে, সেটা নিয়েই তুমি একেবারে ঢালাও গল্প লিখে ফেলবে এরকমটা নয়। কোর্স অফ অ্যাকশন যদি তোমার হাতে 2, 3, 4টে যাই থাকুক না কেন, প্রত্যেকটাতেই তোমাকে কিছু না কিছু পয়েন্ট লিখতে হবে। যদি 4টে থাকে 4টেতেই কিছু না কিছু লিখতে হবে যে এটা যদি করি এর রেজাল্ট এই হবে, এই কোর্স অফ অ্যাকশনটা যদি চুজ করি তার রেজাল্ট এই হবে, সি কোর্স অফ অ্যাকশন যদি করি তার রেজাল্ট এটা হবে, ডি কোর্স অফ অ্যাকশন যদি চুজ করি তার রেজাল্ট এটা হবে। এবং তোমাকে ইলাবোরেট করে লিখতে হবে যে এই কোর্স অফ অ্যাকশনে এই জিনিস ঘটতে পারে, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেসগুলো লিখতে হবে। লাস্টে যখন তুমি কনক্লুড করবে তখন তুমি প্যারা চেঞ্জ করে কনক্লুশনে লিখবে যে সমস্ত কোর্স অফ অ্যাকশনেই কিছু না কিছু ব্যানও আছে, বুনও আছে, কিছু ভালো আছে, প্রোজ অ্যান্ড কনস দুটোতেই রয়েছে, ভালো মন্দ দুটোতেই আছে, ব্যান বুন বা প্রোজ অ্যান্ড কনস অল আর সেম, যে দুটোতেই রয়েছে। বাট কোনটাতে কম খারাপ রয়েছে, বেশি ভালো রয়েছে, কারণ খারাপ সোসাইটিতে কিছু না কিছু থাকবে, এরকম কোনো কোর্স অফ অ্যাকশন নেই যেটাতে 100% সকলের ভালো হবে, এরকমটা হয় না। কিন্তু আমাদেরকে বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট এটা দেখতে হবে যে কোনটাতে কম একটু খারাপ রয়েছে আর বেশি একটু ভালো রয়েছে। তো পার্সেন্টেজ করে যদি আমরা দেখি যে হয়তো দেখলাম 2 নম্বর অপশানটাতে যদি আমি চুজ করি 2 নম্বর অপশানটাতে হয়তো ভালো সংখ্যাটা একটু বেশি খারাপের তুলনায়, তো সেক্ষেত্রে আমি লাস্টে কনক্লুড করে কি বলতে পারি যে দুটো সবকটাতেই কিছু না কিছু প্রবলেম থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে কোর্স অফ অ্যাকশনে বি নাম্বার বা সি নাম্বার যে কোর্স অফ অ্যাকশনসটা রয়েছে এটাতে বেটারটা ভালো রয়েছে, মানে বেশিটা একটু ভালো রয়েছে। মানে বেশি সংখ্যক মানুষের, সবসময় বলে না বৃহৎ সংখ্যক মানুষের স্বার্থ দেখো, ক্ষুদ্র সংখ্যক মানুষ স্বাভাবিক, কেউ সবাইকে একসাথে স্যাটিসফাই করা যায় না, কিন্তু বেশি সংখ্যক মানুষের যাতে ক্ষতি না হয়, ভালো থাকে তারা, সেটা আমরা দেখতে পারি। তো সেই হিসেবে এই কোর্স অফ অ্যাকশনসটা আমি চুজ করছি। বোঝা গেছে? সো 4টেকেই ইলাবোরেট করতে হবে যদি কোনো কোর্স অফ অ্যাকশনের ওপর থাকে, বা হচ্ছে অনেক সময় থাকে হচ্ছে কনফ্লিক্ট দেয়, যে ডাইলেমার মধ্যে তুমি পড়ে গেছো, তোমার এথিক্যাল কনফ্লিক্টের তোমাকে চুজ করতে হবে যে এটা চুজ করবে না ওটা চুজ করবে। সেক্ষেত্রেও তোমাকে দুটো টপিককেই আলোচনা করতে হবে যে এইটা যদি আমি চুজ করি পার্থক্যের মতো মাঝ বরাবর হাফ করবে করে, যে এটা যদি চুজ করি এই কনসিকুয়েন্সেস হতে পারে, এটা যদি চুজ করি এই কনসিকুয়েন্স হতে পারে। লাস্টে যখন কনক্লুড করবে প্যারা চেঞ্জ করে তখন আমরা লিখবো যে এই জিনিসটা করলে আমার এটা হচ্ছে, ঠিক আছে, এবং আমি এই কোর্স অফ অ্যাকশনসটা চুজ করছি। লাস্টটা ওটার উপরেই বেস করে যে তোমার মেন্টালিটি কেমন, ওইটারই অ্যাকচুয়ালি মেন চেক হয়, বাট তোমাকে ইলাবোরেট করতে হবে সবকটাই। বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে আমরা কি কি দেখলাম? আমরা শিডিউল দেখে নিয়েছি, সিলেবাস বুঝে গেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। জাস্ট আ সেকেন্ড, আমি একবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা তো আমি এখন পিডিএফ এখানে দিতে পারবো না, এই যে পিডিএফটা গ্রুপে পাঠানো আছে, পিডিএফটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। যারা জয়েন করেছো তারা তো অবশ্যই পেয়ে যাবে। এখানে 2013 থেকে 2023 সাল 10-11 বছরের মতো 11 বছরের এথিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, যেটা আমি সে মুদির জৈন স্যারের ক্লাস থেকেই পেয়েছিলাম, ঠিক আছে। আমি মুদির জৈন স্যারের বই ক্লাস এগুলোই মেন ফলো করে থাকি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নোটসের কথা যদি বলি, আমি গ্রুপে অলরেডি ভিশন আইএসের নোটটা পোস্ট করে দিয়েছি। এই যে পিডিএফটা দেখতেই পাচ্ছ, লেখাই রয়েছে, তার নিচে পাঠানো রয়েছে। এটা আমি 2020 সালে কোর্সটা করেছিলাম, তখন একটা নোট দিয়েছিল। যদি আমাকে জিজ্ঞেস করো, নোটের কোয়ালিটি খুব হাইফাই নয়, বাট যাদের কাছে এই মোমেন্টে বই নেই, যদি কারোর মনে হয় যে না দিদি আমার কাছে লেক্সিকনও নেই, আমার কাছে মুদির জৈন স্যারের বইটাও নেই, আমার কাছে কোনো বই অ্যাভেলেবেল নেই, তো তাদের জন্য আমি ওই পিডিএফটা পাঠিয়ে রেখেছি। তো আপাতত ওই পিডিএফটা থেকে পড়ো, তার মধ্যে যখন হাতে টাকা হয়ে গেল বা যদি মনে হয় যে কেনা হয়নি, কিনতে 2-3 দিন সময় লাগবে, তাহলে তখন ওই বইটা কিনে নিও, ঠিক আছে। তো নোটসের কথা যদি বলো, আমার ওখানে পাঠানো আছে। আর এটা অলরেডি আগের ভিডিওতেও বলেছিলাম, 111 টাকা হচ্ছে শুধুমাত্র ক্লাসের জন্য। যারা নোট সহ ক্লাস দুটোই নিতে চাইবে তাদের পেমেন্ট করতে হবে 333। তো কেউ জিজ্ঞেস করেছো দিদি 100, এবং অনেকে করেওছে যে দিদি এখন হাতে টাকা নেই, 111 টাকা দিয়ে জয়েন করছি, 222 টাকা পরে পেমেন্ট করলে কি নোট পেয়ে যাবো? হ্যাঁ, পেয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। যারা এখন 111 পে করেছে, নোট 30 সেপ্টেম্বরের পরে বেরোবে, মানে সেপ্টেম্বর এন্ডে বেরোবে, কোর্স যখন কমপ্লিট হবে তখন নোট পাবলিশ হবে। তো সেই সময়ও যারা 222 পে করে দেবে তাদেরও নোট দিয়ে দেওয়া হবে, এরকম নয় যে পরে করলে দেওয়া হবে না। বইয়ের কথা লাস্ট ভিডিওতেও বলেছিলাম, আমি মেন
তিনটে বই এখানে দেখাচ্ছি। এক হচ্ছে ডিকোড এথিক্সের এই দুটো বই, মুদির জৈন স্যারের বই, এই দুটো আমি ফলো ক্লাসে মেন এই বই দুটোর থেকে পড়াবো। আর হচ্ছে এই বইটা শূন্য আইএসএ জিএস পেপার 4-এর বইটা থেকেও পড়াবো। আর খানিকটা আমার নিজের নোট রয়েছে, যেহেতু আমি কোর্স করেছিলাম, 2-3টে কোর্স করেছিলাম জিএস পেপার 4-এর, তো সেখান থেকে যে হ্যান্ড রিটেন নোটগুলো রয়েছে সেখান থেকেও খানিকটা, যেগুলো মনে হবে যে বইয়ে কম রয়েছে সেটা আমি নোট থেকে হেল্প নেবো। ঠিক আছে, টার্মিনোলজি, এথিক্স টার্মিনোলজি যারা ব্যাচে মানে কোর্সে জয়েন করছো তাদেরকে আমি পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো। আমার আলাদা করে তোমাদের টার্মিনোলজির জন্য কোনো বই কিনতে হবে না। তোমরা জাস্ট মুদির জৈন স্যারের যে দুটো বই রয়েছে সেটাও কিনতে পারো, বা লেক্সিকনও কিনতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। যে কোনো একটা বই থাকলেই হলো। তারপর এক্সট্রা যেটুকু লাগবে সেটা তোমরা এই নোটটার মধ্যেও পেয়ে যাবে, যেটা সেপ্টেম্বর এন্ডে বেরোবে। অ্যাট দ্য সেম টাইম ক্লাস করাবার সময় আমি টার্মিনোলজির একটা ছোট পিডিএফ মতো বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, টার্মিনোলজি ইজ নাথিং বাট, যেমন ধরো ভ্যালুজ, মরালস, এথিক্স, অ্যাপটিটিউড, অ্যাটিটিউড, এইগুলোর ওপরে ডেফিনেশন বেস করে পরীক্ষায় আসে। 5 নাম্বার করে হয়তো মার্কস থাকে, 3টে 4টে দিয়ে দিল, 20 নাম্বার আসলো, বললো যে এই 4টে টার্মকে এক্সপ্লেন করো ডেফিনেশন হিসেবে। আমাদের ছোটোবেলায় আসতো না টিকা লেখো, 5 নাম্বারে ছোটো ছোটো টিকা, তো ওইভাবে করে টার্মিনোলজিতেও এসে থাকে। তো এই টার্মগুলো, টার্মিনোলজির অ্যান্সারগুলো আমি ওখানে তোমাদেরকে দিয়ে দেবো, যাদের কাছে বই নেই তারা আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা, থিওরি পোর্শন অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। থিওরি ইজ নাথিং বাট, এই যে 8টা টপিককে আলোচনা করলাম এটাই হচ্ছে থিওরি, যার উপর বেস করে অ্যাপ্লিকেশন হয়, যে অ্যাপ্লিকেশনটাকে আমরা বলে থাকি কেস স্টাডি। কীভাবে কেস স্টাডি লিখতে হয় সেটা নিয়েও আমি একটু আগে আলোচনা করলাম। এক্সাম্পল কোথায় পাবে? এক্সাম্পলের মেন সোর্স হয় হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, নিজেদের লাইফে ঘটার এক্সাম্পল দিতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এক্সাম্পল দিতে পারো। আচ্ছা, সাকসেস স্টোরি, যেমন কিছু আইএএস অফিসাররা ভালো কোনো কাজ করলে সেখান থেকে এক্সাম্পল দিতে পারো। করাপশনের কোনো এক্সাম্পল, যেমন ধরো সিচুয়েশনে এমন যদি কিছু চলছে যে কোনো আইএএস অফিসার ধরা পড়েছে, রিসেন্ট টাইমেও আমরা দেখেছি অনেকগুলো, সেগুলোকে অ্যাজ আ করাপশনের এক্সাম্পলে দিতে পারো। মোদ্দা কথা রিয়েল লাইফ এক্সাম্পল, কোনো ফিকশিয়াস এক্সাম্পল নয়, মানে কোনো কাল্পনিক চরিত্র নিজে নিজে বানাবে না যে এটা তুমি ভেবে নিয়েছো, না, যত পারবে রিয়েল লাইফ এক্সাম্পল দেবে। সেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে দাও, সেটা সোসাইটির থেকে দাও, নিজের লাইফ থেকে দাও, আশেপাশে তুমি যে সিচুয়েশান দেখছো তার থেকে দাও। তো যত পারবে এক্সাম্পল সবসময় কারেন্ট ওরিয়েন্টেড, রিসেন্ট 1-2 বছরের মধ্যে যেগুলো হয়েছে সেখান থেকে দিলে সবচেয়ে ভালো হয়। এবং এর সোর্স কি? এর সোর্স হচ্ছে বছরের শেষে শূন্য আইএসের একটা বই বেরোয়, ঠিক আছে, যেটাতে ডেটা, ফ্যাক্টস, এক্সাম্পলস এগুলোকে কালেক্ট করা হয়, প্রিলিমসের পরে বেরোয়। এই বছর 24-এর প্রিলিমসের আগে বোধহয় বেরিয়ে গেছে। তোমরা যে বছর এক্সাম দেবে 25 হোক, 26 হোক, 27 হোক, সেই প্রিলিমসটার পরে ওই বইটা বেরোয়। যে ওই বইটাতে মেন্স ওরিয়েন্টেড ডেটা তারপর হচ্ছে এক্সাম্পল, এগুলো সব এক জায়গায় কালেক্ট করা থাকে। আগে কি হতো? আগে না অ্যাকচুয়ালি বেশিরভাগ ছেলেমেয়েরা নিজেরাই এফোর্ট দিত, বেশি খাটতো, বেশি নিউজ পেপার পড়তো, নিউজ পেপার থেকে এক্সাম্পলগুলো কালেক্ট করতো। ইভেন আমি নিজেও তাই করেছি 2018, 19 সালে, 20 সালে, যেহেতু তখন এই ধরনের জিনিসপত্র খুব একটা অ্যাভেলেবেল ছিল না, নিজে প্রচুর পরিমাণে এফোর্ট দিতাম। এবং এটা করতে না অনেক সময় যায়। নিউজ পেপার পড়ার পরে খুঁজবে যে কোন কোন এক্সাম্পল এথিক্স জিএস পেপার পরে অ্যাড করা যেতে পারে, সেগুলোকে আবার খাতায় একটা জায়গায় জট ডাউন করবে। এইভাবে প্রত্যেক দিন একই এফোর্ট দিতে হবে 1 বছর বা 2 বছর ধরে, তারপরে গিয়ে তুমি একটা এক্সাম্পলের একটা কালেকশন পাবে। এখন আর সেই পরিমাণ এফোর্ট দিতে হয় না, কারণ এখন কোচিংগুলোই বেশি এফোর্ট দিয়ে দেয় তোমাদের থেকে একটাই জিনিস ডিমান্ড করে যে তোমরা পড়াশোনা করবে, দ্যাটস ইট, আর কিছু না। সো এই বইগুলো এখন প্রিলিমসের পর মেন্সের আগে বেরোয়। ডেটা, ফ্যাক্টস, এক্সাম্পলস, কেথিক্সের যে এক্সাম্পলসগুলো ব্যবহার করা যাবে সেই ধরনের এক্সাম্পল জিএস 1, 2, 3, 4 সমস্ত জায়গায় অ্যাড করা যাবে। কোটেশন, সেগুলোকে একটা জায়গায় করে বার করা হয়। এক ধরনের বই থাকে যেগুলো মেন্সের আগে প্রিলিমসের পরে বেরোয়। এটা শুনে আইএসএ বার করে থাকে, প্রত্যেক বছরই বার করে। কারেন্ট ওরিয়েন্টেড সমস্ত ডেটা, ফ্যাক্টস এবং এক্সাম্পলস থাকে। তো সেখান থেকে হেল্প নিতে পারো, যেটা তোমাদের মেন্স পেপারে হেল্প করবে, ঠিক আছে। কারণ আমাদের মেন হচ্ছে স্মার্ট স্টাডি করতে হবে। হার্ড ওয়ার্ক করার থেকেও স্মার্ট ওয়ার্ক করাটা বেশি ইম্পর্টেন্ট, যেটাতে আমাদের খাটনি কম হবে এবং সেই যে সময়টা আমরা বাঁচাবো সেটা আমরা বেশিবার রিভিশন করতে পারবো, সেই সময়টাতে আমরা রিভিশনে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তোমাদের আমি বলেই দিয়েছিলাম এর আগের দিনের ভিডিওটাতেও যে এর সাথে তোমাদের একটা মক টেস্ট ইনক্লুডেড রয়েছে। একটাই মক টেস্ট ফুল জিএস পেপার 4কে কভার করে একটা মক টেস্ট ইনক্লুড রয়েছে। এটা জেনারেলি ধরে রাখো 10th অক্টোবর বা পুজোর পরে হবে। পুজোর পরে যাচ্ছে, যেহেতু এবছর অক্টোবরের স্টার্টিংয়েই পুজো পড়ছে, সো পুজোর পরে তোমাদের সময় দেওয়া হবে মোটামুটি 10-15 দিন পরও। 15ই অক্টোবরের পরে, লক্ষ্মী পুজোর পরে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে তোমাদের ফুল জিএস পেপার 4-এর একটা সিঙ্গেল মক টেস্ট হবে, যেটাতে টোটালটা আমি খাতা তোমরা লেখার পরে পিডিএফ ফরম্যাট করে গ্রুপে পাঠিয়ে দেবে, যে তোমাদের যে জিএস পেপার 4-এর গ্রুপটা রয়েছে সেখানে পাঠিয়ে দেবে, সেখান থেকে আমি চেক করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবং তোমাদের স্টার্ট হচ্ছে 2 তারিখ সোমবার থেকে, রাত 8টা থেকে ক্লাস রয়েছে, লাইভ ক্লাস হবে। যা যা ডাউট থাকবে, কোয়ারি থাকবে, লাইভ চ্যাটে লিখে দিতে পারবে। এছাড়া 2টো ডাউট ক্লিয়ারিং সেশন তো আছেই, ঠিক আছে। আশা করছি সবটাই আমি আলোচনা করে দিয়েছি, আর সেরকমভাবে কিছু বাকি নেই। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখো, যারা এখন অবধি ভর্তি হওনি হয়ে নিতে পারো, বিকজ তোমাদের এই 2 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ক্লাস। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। 2 তারিখে লাইভ ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। টাটা।